আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জেনিন। সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন বদরুন্নাহার তমা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জোভেঙ্গি। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী ৫ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০,০০০ কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহ প্রদানের অংশ হিসেবে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। আলোইস জোভেঙ্গি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আলোইস জোভেঙ্গি বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন উদ্যোগ আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করবে। তিনি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। আলোইস জোভেঙ্গি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। চীনে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যায় এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন একথা জানান। তিনি বলেন, অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের কার্যকর বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা ২০% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। ওনার সেই ভিশনের মাধ্যমে তিনি সেটিও বলেছেন, জলবায়ুর যে কার্যক্রম, এটি কোনো দেশের জন্য একটি ব্যয় হতে পারে না, এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অপরিহার্য বিনিয়োগ। মাননীয় প্রধানমন্ত্রী একই সঙ্গে ক্ষয়ক্ষতি তহবিলের, যেটিকে ইন্টারন্যাশনালি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বলে, সেটির কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়েছেন। বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ পানির সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড AAWC এর জেনারেল সেক্রেটারি মিস্টার হা সাংজে এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। স্পিকার বলেন, পানির সমস্যা এতটাই তীব্র যে বাংলাদেশ সহ কোনো কোনো দেশের জন্য এটি জীবন মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে স্বাধীনতার পর থেকে আলোচনা অব্যাহত রেখেছে। AAWC এর জেনারেল সেক্রেটারি মিস্টার হা সাংজে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদেরকে AAWC এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বৈশ্বিক পানির সংকট সমস্যার সমাধানে স্পিকারের সহযোগিতা কামনা করেন। 2026 সালে লাওসে AAWC এর বার্ষিক সম্মেলনে যোগদান করার জন্য তিনি স্পিকারকে আমন্ত্রণ জানান।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সরকার ও সব অংশীজন ঐক্যমত্যে পৌঁছেছে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। অনেকগুলো স্তর আছে আমাদের স্থানীয় সরকারের, এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়ন যদি ধরি সংখ্যাটা বিরাট। এই সংখ্যার নির্বাচন করতে শুরু হওয়ার পর থেকে এক বছর সময় লাগবে। এটা ২৬ সেপ্টেম্বর অক্টোবরে যদি শুরু হয়, ২৭ সেপ্টেম্বর অক্টোবর বা ২৭-এর মধ্যে এই নির্বাচনটা শেষ করার চেষ্টা সরকার করবে। এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ সকালে চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ ও শিক্ষা কর্মকর্তাগণ বর্তমান শিক্ষা ব্যবস্থার ব্যাপারে তাদের মতামত তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, নকল ২০০৬ সালে কবর দিয়ে এসেছিলাম, কিন্তু করোনার ভ্যারিয়েশনের মতো নকল নতুনভাবে ভ্যারিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে। সেটা রোধ করতে সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে, সেজন্য আইন পরিবর্তন করা হয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ সম্পন্ন করতে কাজ করছে সরকার। আর আজ রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংক সমর্থিত এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস ECJ4J প্রকল্প আয়োজিত কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান খান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে শেষ না হওয়া প্রকল্পগুলো পর্যালোচনা করা হবে এবং বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করে বাকি কাজ এগিয়ে নেওয়া হবে। কর্মশালায় সরকারি বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিশেষজ্ঞরা অংশ নেন। এটার একটা সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, যে প্রায় প্রতিটা প্রজেক্টই টাইম এসকেলেট করতে হয়েছে, টাইম ওভাররান হয়েছে, এবং কেন সময় এত বেশি লাগে তার কিছু কারণও আমরা খুঁজে বের করেছি, যেগুলি এই সরকার সেগুলি থেকে বের হয়ে আসার জন্য কাজ করছে। পবিত্র আশুরা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা এড়াতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ। আজ রাজধানীর হোসেনি দালান এলাকা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। এছাড়া আতশবাজি, পটকা, বিস্ফোরক কিংবা দাহ্য পদার্থ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ২৬শে জুন তাজিয়া মিছিল উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হবে এবং মিছিলের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানসমূহ অত্যন্ত সুসংহত, শান্তিপূর্ণ এবং ভাব গাম্ভীর্যের সাথে সম্পন্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। হোসাইনি দালান, ইমামবাড়া সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইমামবাড়া ও সমাবেশ স্থানগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা
সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি সকল ভবনের ছাদ এবং বেসরকারি শিল্প কারখানাগুলোতে সোলার প্যানেল বসানোর জন্য নির্দেশ দিয়েছে সরকার। আজ রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোগে আয়োজিত পাকিস্তানের সৌর বিপ্লব জাতীয় বাজেটের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য শিক্ষা শীর্ষক সংলাপে চিফ হুইপ নুরুল ইসলাম মনি কথা বলেন। সিপিডি রিসার্চ ডাইরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিনিউয়েবলস ফার্স্ট অফ পাকিস্তানের ম্যানেজার মোহাম্মদ বাসিদ ঘৌরি ও সিপিডি রিসার্চ অ্যাসোসিয়েটেড আতিকুজ্জামান সাজিদ সহ বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। চিফ হুইপ বলেন, আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া উন্নয়নের স্বপ্ন দেখা যায় না, তাই নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও এর ব্যবহার বাড়াতে সব সহযোগিতা করবে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বাড্ডা এলাকায় 23 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 29 জুন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1 আজ মামলাটির প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ নির্ধারণ করেন। মামলাটিতে প্রথম সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সাকিব আহমেদ। এছাড়া পতিত আওয়ামী লীগের শাসনামলে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ 2 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 22 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। আজ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলাটিতে আজ সাক্ষ্য দেন পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই খলিলুর রহমান। সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিউরো সায়েন্সেস হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এই হসপিটাল বর্তমানে দেশের সকল রোগীদের আস্থার জায়গা তৈরি করেছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হসপিটালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি থেকে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, রোগীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য যার যে দায়িত্ব সেটি পালন করতে হবে। মানুষের দুর্ভোগ কমানোর নির্দেশনাও দেন মন্ত্রী। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর M.A. মুহিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমন্বিতভাবে স্বাস্থ্য সেক্টরে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন যে প্রযুক্তি আসছে সেই অনুযায়ী গবেষণার সংখ্যা বাড়াতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে 100 জন রোগীকে এই আর্থিক অনুদান দেয়া হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে 300 রোগীকে এই অনুদান দেয়া হবে। কোনো প্রতিষ্ঠান শেষ হয়ে গেলেও সেটিকে নিজের পায়ে দাঁড় করানো প্রধানমন্ত্রীর প্ল্যানের অংশ, এমনটা জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, চলচ্চিত্র কর্পোরেশনকে উজ্জ্বল হিসেবে গড়ে তুলবে বিএনপি সরকার। দুপুরে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। অবসরে যাওয়া এফডিসির কলাকুশলীদের হাতে আনুতোষিকের চেক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। আয় কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারীদের পাওনা দিতে পারছিল না দীর্ঘদিন। সে অবস্থা থেকে এফডিসিকে টেনে তোলার কথা জানান ইয়াসির খান চৌধুরী। আপনাদের কম্পাউন্ডটা কিন্তু খুব একটা ছোট না, বিশাল কম্পাউন্ড। তো এখানে পসিবিলিটি অনেক, ওই এগেন আন্তরিকতার অভাব। সবাই মনে করেছে যে আরে এটা তো শেষ, যতটুক পারি আর একটু শেষ করে দিই। তো আমাদের কিন্তু মানসিকতাটা ডিফারেন্ট। কোনো কিছু শেষ হয়ে থাকলে এটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিজের পায়ে দাঁড় করানোটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্য। কারণ এটা শুধু এফডিসি না, এটা শুধু আমার মন্ত্রণালয় না, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি 17 বছর কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, সবার সমস্যা সমাধানে মানবিক দিক বিবেচনায় আন্তরিকভাবে কাজ করবে বিএনপি সরকার। আমরা যে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটি মানবিক মানুষ। মানবিক সরকার এবং তার মানবিকতা, আমরা তার কাছ থেকে অনেকাংশে এই সাহসটা পাই, কারণ উনি
এটা আমাদেরকে এই উৎসাহটা দেয়। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম, ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। হাম সংক্রমণের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। তাই এডিস মশার বংশবিস্তার রোধে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রিপোর্ট শরীফুল ইসলামের। সংক্রামক রোগ হামের বিভীষিকার মধ্যেই চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, এটি সারা বছর জুড়েই মানুষকে সংক্রমিত করছে। বর্ষা মৌসুম শুরু হওয়ায় জুলাই আগস্ট থেকে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা একটু মিলিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে দেখতে পাচ্ছি যে আগামী 6 সপ্তাহের মধ্যে আমরা যদি ক্লিয়ারলি মেনশন করি, আগস্ট মাসের শুরুর দিকেই ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে বাড়বে। এখন এই মুহূর্তে যদি আমরা এডিস মশার যে প্রজননের স্তর, বিশেষ করে বিভিন্ন পাত্রে জমা পানি, সেগুলোকে আমরা সঠিকভাবে অপসারণ করতে পারি, পাত্রগুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে এই যে প্রকোপটি হওয়ার ঝুঁকি আছে সেটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের মধ্যে 63টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, আর 28টি ওয়ার্ড উচ্চ ঝুঁকিপূর্ণ। তাই ওয়ার্ডে ও বিভিন্ন পাড়া মহল্লার অলিতে গলিতে চলছে মশক নিধন কার্যক্রম। আমি এখানে একটা কথা বলতে চাই, যদি জনগণ আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি এই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার পক্ষে কাজে না নামেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই পরিষ্কার পরিচ্ছন্ন বলেই বা মশক নিধন বলেই কোনোটাই কার্যকর হবে না। জনগণকে আজকে সচেতন হতে হবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডেই ডেঙ্গু মোকাবেলায় চলছে মশক নিধন কার্যক্রম। আমরা নর্দমা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল সবকিছুই মশার সাথে একটা কানেকশন আছে, সেই কারণে মশাটা এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমরা এই ওষুধ দিয়ে অনেক জায়গায় কমপ্লেন আমরা পেয়েছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা রুটিন মাফিক কাজ করি, আমরা প্রতিদিন একটা জায়গায় মশার ওষুধ দিই না। শুধু সিটি কর্পোরেশন নয়, ডেঙ্গুর সংক্রমণ মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করেন 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ। শিশুদের অপুষ্টি রোধে আগামী 28 জুন থেকে সারা দেশে শুরু হচ্ছে ভিটামিন A+ ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে খাওয়ানো হবে ভিটামিন A ক্যাপসুল। আজ ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় ঢাকা জেলা প্রশাসক মিস ফরিদা খানম ও পুলিশ সুপার শামিমা পারভিন উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। নিকটস্থ ইপিআই কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলার সদর হাসপাতাল সহ বিভিন্ন জনবহুল এলাকায় শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো যাবে। সকাল 8টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে বিকেল 4টা পর্যন্ত। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের জাতীয় কর্মশালা আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম খান ও BARCর নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম উপস্থিত ছিলেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক খন্দকার মোহাম্মদ রাশেদ ইফতেখার। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কৃষিখাতে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বা জলবায়ু সহনশীল আধুনিক কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। তারা বলেন, কৃষকদের এমন আধুনিক প্রযুক্তি ও জ্ঞান সরবরাহ করতে হবে যা শুধু ফসলের উৎপাদনই বাড়াবে না, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করবে। কর্মশালায় কৃষি মন্ত্রণালয় ও অধীন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কৃষক ও কৃষি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। এবারের সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানুন।
সম্প্রতি পতিত ফ্যাসিস্ট সরকারের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে বিজিবি কর্মকর্তার একটি ইতিবাচক বক্তব্য প্রদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু রিউমার স্ক্যানারে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি আসলে এডিট করা। বিস্তারিত থাকছে সীমা শারমিনের প্রতিবেদনে। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে। রাতে নিঃশব্দে একটা কণ্ঠ চুরি হয়ে গেল। চুরি হলো না সোনাদানা, চুরি হলো বিশ্বাস। শরীরে বিজিবির ইউনিফর্ম, কাঁধে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেই কণ্ঠেই বলছে পতিত ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরবে। দেশের অর্ধেক মানুষ তাদের জন্যই অপেক্ষা করছে। লোক আওয়ামী লীগ করে 20 কোটি মানুষের দেশে 10 কোটি লোক হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। 15 সেকেন্ডের ভিডিও মাত্র, ব্যাস এইটুকুই যথেষ্ট, কারণ গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো গ্রুপে গ্রুপে, কমেন্টে। কিন্তু আসল গল্পটা কোথায়? সেই আসল গল্পটা লুকিয়েছিল সিলেটের জৈন্তাপুরে। গত 26 এপ্রিল সকালে সেখানে দাঁড়িয়েছিলেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন। তার সামনে সীমান্তের মানুষ, তার মুখে ছিল সীমান্ত রক্ষার কথা, জীবনমান বদলের কথা, অবৈধ পথ ছেড়ে আলোর পথে ফেরার কথা। আমাদের বৈধ পন্থায় কার্যক্রমের মাধ্যমে জীবনযাপন করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অবৈধ কাজ করতে গিয়ে আমরা অবৈধভাবে সীমান্ত এলাকা অতিক্রম করে যাচ্ছি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা সেদিন সবটাই ধরে রেখেছিল, একটা শব্দ বাদ যায়নি। কিন্তু কোনো দুষ্কৃতিকারী সেই সভার কণ্ঠটা ধার নিল, শব্দগুলো কেটে ফেলল, জায়গায় বসিয়ে দিল নিজের বানানো বাক্য। 3 মিনিটের দায়িত্বকে 15 সেকেন্ডের রাজনীতিতে বদলে দিল। তারা রাজনীতিও করবে এবং তারা গণতান্ত্রিক ধারাও ফিরে পাবে এবং সমাবেশ, মিছিল, মিটিং, গণতান্ত্রিক অধিকার সেগুলো আবারও ফিরে পাবে বলে আমি মনে করি। রিউমার স্ক্যানার যখন পুরো ভিডিওটা খুঁজে বের করলো, তখন মুখোশটা খুলে পড়লো। লাল কালিতে লেখা হলো একটাই শব্দ, এই বক্তব্য সম্পাদিত। এখন প্রশ্ন একটাই, আমরা কি দেখে বিশ্বাস করব নাকি জেনে বিশ্বাস করব? ডিজিটাল যুগে কণ্ঠ নকল করা যায়, চেহারা বসানো যায়, কিন্তু সত্য লুকানো যায় না। সত্য লুকিয়ে থাকে পুরো ভিডিওর ভেতর, সোর্সের লিঙ্কে একটু খোঁজের ধৈর্যে। তাই গুজব মানেই কেবল বিভ্রান্তি, গুজব মানেই দেশে অস্থিরতার সৃষ্টি। গুজবকে রুখে দিয়ে সত্যের জয় নিশ্চিত করুন। সীমা শারমিন, বিটিভি নিউজ। এই ছিল এখনকার মতো খবরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।